না না, আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বেরিয়েছি। বৃষ্টি থামার পর ব্যাগপত্র গুছিয়ে বিকেলবেলা বেরিয়েছি। এর মানে কি বৃষ্টির সঙ্গে আমাদের আর কখনো দেখা হয়নি। এবার আমরা হোস্টেল থেকে বেরিয়ে সিঙ্গাড়া খেতে খেতে সব বলার দরকার নেই, চুপচাপ থাক, ক্যামেরা নেই ভাব। হ্যাঁ, এইসবই করতে করতে আমরা স্টেশনে পৌঁছে যাই। আর তারপর এবার আমরা ট্রেনে উঠে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ দেখতে দেখতে ঝালমুড়ি খেতে খেতে এগেন বাকচু করতে করতে কলেজের নিয়ারেস্ট স্টেশন থেকে আদ্রা পৌঁছে যাই, কিন্তু 2 ঘন্টা লেটে। সেই কারণে আমাদের ট্রেন থেকে নেমে ছুটতে ছুটতে নন্দনকানন এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠতে হয়। জাগো রে দেখো রে দুনিয়ায় দেখো রে। অনেক ট্রাভেল ব্লগারের মুখে শুনেছিলাম যে আসল ভারতকে এক্সপ্লোর করার জন্য নাকি জেনারেল কামরাতে ট্রাভেল করতে হয়। আজ সেটা কম সময়ের জন্য হলেও ফিল করলাম। যাই হোক, জেনারেল কামরায় 3 ঘন্টা ট্রাভেল করার পর 11:30 আমরা ফাইনালি কোথায়? ফরেস্টনাথ। এবার কি হবে? ডিনার খাওয়া দাওয়া হবে। বাট দোকান কোথায়? দোকান তো দেখা যায়নি, তবে যেটা দেখা যাচ্ছিল সেটা হলো স্টেশনারি বাইরের একটা দোকানে আমরা রাতের খাবার খাই আর পরের দিনের জন্য ব্রেড বিস্কুট কিনি। তারপর 2 থেকে 2.5 ঘন্টা স্টেশনে রেস্ট নেওয়ার পর আমরা চা খাই। আগুনের রংটা তো রিয়েল দেখাচ্ছে না, এখানে লাল দেখাচ্ছে, মানে হালকা গোলাপি দেখাচ্ছে। গোলাপি। আর এরপর চিলিং টাইম শেষ, ফিলিং টাইম শুরু। देख्नेले देखी जान्छ, बुझ्नेले बुझी जान्छ, भेट्नेले भेटी जान्छ नि। এবার গাড়িতে বসার 45 মিনিট পর আমরা একটা কিউট কাপলকে দেখতে পাই। তখনই আমরা বুঝতে পারি যে আমরা পৌঁছে গেছি। প্রথমেই আমরা ওখানে পৌঁছে নিজের পছন্দ মতো লাঠিকে চেক করি, তারপর কিনি। তারপরেই শুরু হয়ে যায় আমাদের টর্চ জ্বালিয়ে ট্রেকিং। এবার আমরা এতটাই গাধা যে আমরা এক্সাইটমেন্টে জিন্স পরেই ট্রেকিং চালু করে দেই। তাই 5 মিনিট ট্রেকিং করার পরেই আমাদের দাঁড়াতে হয় জিন্স খোলার জন্য। যাই হোক, জিন্স টিন্স খুলে হাফ প্যান্ট পরে বুট আঁটিয়ে ব্যাগের চেন লাগিয়ে হর হর মহাদেব বলে পুনরায় চালু হয়ে যায় আমাদের ট্রেক। সে কি ভয়ঙ্কর ট্রেক! লাইফে প্রথমবার জীবনে অনেকটা উঁচুতে এসে গেলাম। রাস্তায় এরকম ছোট ছোট দোকান পড়ছিল টিফিন করার জন্য, যেগুলোতে জিনিসের দাম ফর অবভিয়াস রিজন অনেকটাই বেশি। হ্যাঁ ঠিকই ধরেছো, যাওয়ার সময় রাস্তায় ছোট ছোট কিছু ঝর্ণা পড়ছিল। এত ভোরবেলা সূর্য ওঠে, তাই ওগুলোকে দেখা যাচ্ছিল না। ওগুলোকেই দেখার জন্য মনে হয় সানরাইজের ক্রেভিংটা আরো বেড়ে যাচ্ছিল। যাই হোক, নাও কন্টিনিউ উইথ দ্য রোড। এবার আমাদের অত কম টাইমেই ফেটে 4 হয়ে গেছিল, তাই একটা 5 মিনিটের ড্রিঙ্কস ব্রেক নিচ্ছি আমরা। এখনো কত কিলোমিটার বাকি? যাবো, যতটা বাকি থাকে যাবো তো। সেই কারণেই 5 মিনিটেরই ব্রেক নিয়ে জল টল খেয়ে চড়াই চালু করে দেয়। সামনে ওটা সিঁড়ি ছিল ভাই, সিঁড়ি থেকে গাড়িটা নেমে আসলো। বাই দ্য ওয়ে, তোমাদের একটা কথা বলাই হয়নি, ওখানে পাহাড়ে ওঠার জন্য পালকি এবং বাইক সার্ভিসও অ্যাভেলেবেল ছিল। ড্রিঙ্কস ব্রেক নাম্বার 2। প্রথম দুবার আমরা দোকানের সামনে বসেছিলাম, এবার তো আমরা রাস্তাতেই বসে পড়ি আর ওখানেই বসে ব্রেকফাস্ট সেরে ফেলি। এবার ব্রেকফাস্ট সারতে সারতে দিনের আলো ফুটে যায় আর তার একটু হাঁটার পরেই আমরা প্রথমবারের জন্য আমাদের ডেস্টিনেশন দেখতে পাই। আর তারপর যেটা হওয়ার ছিল সেটাই হলো, আমরা একটু মোটিভেটেড হয়ে কম টাইমে অনেকটা ডিস্টেন্স কভার করে ফেলি। আর অ্যাজ এ রেজাল্ট আমরা এই ভিউটা পাই।
এই ভিউটা ওকে, বাট আমাদের দরকার ছিল মন্দির। আর এত ডিস্টেন্স কভার করার পরেও সেটাকে দেখতে না পেয়ে আমরা লোকাল একজনের সাথে কথা বলি। ऊपर में जाएगा फिर जल मंदिर तरफ चंदा पर्व हो गया। बहुत है अभी। चलो भाई गुड बाय। हिम्मत करेगा तो हो जाएगा। আসলে ক্লান্তির কারণে মাথা কাজ করছিল না, তাই দাদার সব কথা বুঝতে পারিনি। তবে হ্যাঁ, যেটুকু বুঝতে পারছিলাম সেটাই এনাফ ছিল। हिम्मत करेगा तो हो जाएगा। তো আর কি, আমরা আবার লেগে পড়ি। আর তারপর একটু হাঁটার পর আমরা একটা 3 মাথার মোড় দেখি, যেটা দেখে আমি একটু হলেও অবাক হয়ে যাই। আর সেখান থেকে বাঁ দিকে গিয়ে একটা সুন্দর ছোট্ট মন্দির দেখতে পেলাম। ভিড়ের জন্য ভিতরে ঢুকতে পারিনি ঠিকই, তবে বাইর থেকে সেরা লাগছিল। মন্দিরকে বাইর থেকেই দেখে আমরা বেরিয়ে আবার ওই 3 মাথার মোড়ে চলে আসি, আর ওখান থেকে উপরের দিকে চলে যাই। এবার উপরের দিকে ওঠার সময় আমরা একটা জায়গায় দাঁড়িয়ে জল, ব্রেড এসব খাচ্ছিলাম। তখন হঠাৎ একটা বন্ধু বলে উঠলো, সূর্য উঠছে রে, সূর্যোদয়। আর এক্স্যাক্টলি সেই সময় থেকে ওই জায়গাটা আমাদের জন্য হয়ে গেল সানরাইজ পয়েন্ট। সানরাইজ পয়েন্টে তো একটা ছবি তুলতেই হয়, ম্যান্ডেটরি না। টু বি ফ্র্যাঙ্ক, আমরা আসল কোনো সানরাইজ পয়েন্টে পৌঁছাইনি। আমরা যেখানে দাঁড়িয়ে সানরাইজ দেখি সেটাই আমাদের জন্য সানরাইজ পয়েন্ট। এই সিম্পল ফিলোসফিটা বুঝতে সারা জীবনের 22টা বছর কাটিয়ে ফেললাম। যাই হোক, আমি যে বুঝতে পেরেছি এটাই অনেক। আসলে যাদের জীবনে সূর্য নেই বা সূর্যকে দেখার জন্য যাদের চোখ নেই, তাদেরকে দেখে এই ব্যাপারটা বুঝেছি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা উঁচু একটা খোলা জায়গায় পৌঁছাই, যেখানে ছোট বড় অনেক মন্দির একসাথে ছিল, আর ওটাকেই আমরা মেন মন্দির ভাবি। তাই ওখানেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর আনন্দ উপভোগ করতে থাকি, যতক্ষণ না আমাদের এই দাদার সাথে দেখা হয়। इधर नहीं, किधर? इधर ऐसा ही मिलेगा। হ্যাঁ, ঠিকই ভাবছেন, এটা মেন মন্দির ছিল না। पार्कनाथ। ओ वो वाला रास्ता जो उधर गया। মেন মন্দিরে যেতে হলে এখন অনেকটা হাঁটতে হবে। তবে আমরা কিন্তু ওখান থেকে এমনি বেরিয়ে যাইনি, যাওয়ার আগে হেভি হেভি ছবি তুলে নিয়ে গেছি। এরপর আমরা ছোট ছোট মন্দিরগুলোকে দেখতে দেখতে আরো উপরের দিকে চলে যাই। ওই যে দেখতে পাচ্ছ, ওখান থেকেই আমরা এখানে এসেছি। এবার উপরের দিকে যেতে যেতে একটা অবাক করার মতো ঘটনা ঘটে। একটুক্ষণ আগে সবকিছু ক্লিয়ার ছিল, হঠাৎ করে মুহূর্তের মধ্যে পুরোটাই করা মানে মেঘে ভর্তি হয়ে গেছে। ভাবা যায় কিছু ঘন্টা আগে এই বৃষ্টি আমাদের মেঘের কাছে আসতে বাধা দিচ্ছিল। কিছুক্ষণ পর মেঘ ভর্তি এই উপরের দিকে যাওয়ার রাস্তাটা হঠাৎ নিচের দিকে নামতে শুরু করলো। আর কিছুটা যাওয়ার পরই আমরা একটা সুন্দর মন্দির দেখতে পাই। যাচ্ছি, ওখানেই যাচ্ছি। আর এরপর একটু হাঁটার পর আমরা মন্দিরের সামনে পৌঁছে যাই, আর তারপর পুরো রুটটা বুঝতে পারি। আমরা একটুক্ষণ আগে ওই টপে ছিলাম, ওই টপ থেকে আমরা এই সাইড থেকে ঘুরে জল মন্দিরে এলাম। এবার এই মন্দিরটার নাম জল মন্দির কেন সেটা একটু পরে বলছি, তার আগে তোমরা মন্দিরটা দেখে নাও। সত্যি পাহাড়ের এত উঁচুতে এরকম সুন্দর মন্দির বানানো অকল্পনীয় ব্যাপার। মন্দিরে ভালো করে ঘুরে বেরোনোর রাস্তা খুঁজে এরপর আমরা পেছনের ওই রাস্তাটা দিয়ে উপরে উঠে যাব। আমরা মন্দির থেকে বেরিয়ে যাই। টু বি অনেস্ট, এতক্ষণ হাঁটার পর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তবুও আমরা হাল না ছেড়ে সেই উঁচু খোলা জায়গাতে পুনরায় পৌঁছাই। আর তারপর আমরা আমাদের এনার্জি বুস্ট করার জন্য একটা জিনিস নেই, সেটা হলো ড্রিঙ্কস ব্রেক নম্বর ইনফিনিটি। পেটের সঙ্গে নো কম্প্রোমাইজ গাইস। এবার খাবার পর আমাদের বোতলে যেটুকু জল থাকে সেটাও শেষ করে ফেলি। এখন সিচুয়েশন কিছুটা এরকম যে খাবারের প্যাকেট খালি, বোতল খালি, কিন্তু পেট ভর্তি। এরপর আমরা মেন মন্দিরের রাস্তা লোকাল একজনকে জিজ্ঞাসা করে শর্টকাট কোন সা है ওখান থেকে বেরোবো বলে ঠিক করেছি। আর ঠিক সেই সময় দেখি সামনে ওখানে ফ্রিতে একটা জায়গায় জল দেওয়া হচ্ছে, শুধু কন্ডিশন একটাই, জল বোতলে ভরা যাবে না, ওখানেই দাঁড়িয়ে গ্লাসে করে খেতে হবে। কিন্তু আমরা কাকুকে রিকোয়েস্ট করতে কাকু আমাদের বোতলে জল ভরতে দেয়। তো আমরা জল ভরার পর কাকুকে জিজ্ঞাসা করি, কাকু এই জলটা কোথা থেকে আসছে? হ্যাঁ, এই প্রশ্নটাই করেছিলাম, তবে হিন্দিতে করেছিলাম, কারণ ওখানে প্রত্যেকটি দোকানে জলের বোতল 2-3 দামে বিক্রি হচ্ছিল, আর ওখানে ফ্রিতে জল। তখন কাকু বলল, ওখানে নিচে যে জল মন্দির আছে, যেখান থেকে আমরা এক্ষুনি ঘুরে এলাম, ওখানে চৌবাচ্চায় সারা বছর জল থাকে, আর ওখান থেকে জল ভরে এনে এখানে দেওয়া হচ্ছে। এবার বুঝতে পারলে তো ওই মন্দিরের নাম কেন জল মন্দির। টু বি অনেস্ট, কাকুর এই কথাটা শোনার পর মনটা অনেক প্রশ্ন ভরে গেছিল, কারণ আমি যখন ওই জল মন্দিরে ছিলাম তখন ছবি তোলার চক্করে ওই চৌবাচ্চাটিকে দেখতেই ভুলে গেছিলাম। যাই হোক, ওখান থেকে বেরোনোর পর রাস্তায়
যেতে যেতে নিজের তোলা ভিডিওতেই ওই চৌবাচ্চাটাকে ভালো করে দেখছিলাম, তাই মনটা সিরিয়াসলি একটু খারাপ ছিল। তবে বন্ধুদের সঙ্গে থাকলে কতক্ষণই বা মন খারাপ থাকে। রাহুল জিরো ফেল করে গেছিস তুই। এরপর যেতে যেতে রাস্তার পাশে ছোট্ট একটা মন্দিরে এনাদের সাথে দেখা হয়। প্রসাদ খাওয়ার সময় কাউকে যে এতটা কিউট লাগে তা আগে আমি জানতাম না, মানে এটা এই ভিডিওর কিউটেস্ট পার্ট। এনাদের সাথে আগেও দেখা হয়েছিল, কিন্তু তখন ভয়ে সামনে থেকে ভিডিও নিতে পারিনি। এদের বাই বলার একটুক্ষণ পর সিঁড়ি ভেঙে ভেঙে ফাইনালি আমরা পৌঁছে যাই মেন মন্দিরের দোরগোড়ায়। তারপর জুতো খুলে কয়েকটা ছবি তুলে আমরা উঠতে শুরু করে ফেলি পরেশনাথ মন্দির, আর কয়েক সেকেন্ড পর পৌঁছেও যাই। এটাই পরেশনাথের হিল টপ, এটাই মেন মন্দির। এখান থেকেই পরেশনাথ বাবা মুক্তি পেয়েছিলেন, তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। মন্দিরের বাইরে মেঘ আর মন্দিরের ভেতরের ভক্তি দেখে এটাকে পুরো স্বর্গ লাগছিল। দেখো মেঘের কারণে আমার দাঁড়িতেও জল জমে গেছিল আর চুল তো ভিজেই গেছিল। সিরিয়াসলি ভাই, আমি এখনো ভাবতে পারছি না যে এই মেঘেদের কাছে আসার জন্য বৃষ্টিই আমাদের বাধা দিচ্ছিল। টু বি অনেস্ট, এখানে পৌঁছে ভালো লাগছিল ঠিকই, কিন্তু এর থেকেও বেশি ভালো লাগছিল এখানে আসার রাস্তাটাকে। মানে যেই রাস্তায় আমরা এতক্ষণ হেঁটেছি, থেমেছি, থেমে গিয়ে আবার হেঁটেছি, কষ্ট করেছি, মজা করেছি, সব করেছি আমরা এই রাস্তায়, কিন্তু হাল কখনো ছাড়িনি। এবার এসব রাস্তার কথা ভেবে যখন ভাবুক হচ্ছিলাম, তখন এই রাস্তা দিয়েই টাইমের মধ্যে নিচে নামতে হবে সেটা ভেবে আমরা রিয়েলিটিতে ফিরলাম। তাই আস্তে আস্তে মন্দির থেকে নিচের দিকে নামতে শুরু করলাম। এবার নিচে নামার একটু পরেই এই মেঘেদের দেশে আমাদের সাথে দেখা হয়ে যায় বৃষ্টির। যদিও এই বৃষ্টি বেশি সময় ধরে হয়নি, কিন্তু যতটা হয়েছিল ততটা এনাফ ছিল আমাদের মন থেকে নিচে নামার দুঃখ বা ভয় দূর করার জন্য। তাই বৃষ্টি থামার পরেই আমরা নিচের দিকে হাঁটতে শুরু করলাম। এবার নিচে নামার সময় এই ভেজা মেঘ ভর্তি রাস্তাগুলো পুরো দার্জিলিং এর ভাইবস দিচ্ছিল। তবে হ্যাঁ, এখানে কিন্তু ওয়েদার সবসময় এরকম থাকে না। আসলে মন্দির থেকে নামার পর আর বৃষ্টি আসার আগে আমরা লোকাল লোক যারা পালকি বয় তাদের সাথে কথা বলছিলাম। মিল্কি ওয়ের বাইরে ভাই, আরেকবার বল, আরেকবার বল, আরেকবার। হাইলাইট একবারই। যাই হোক, আমরা নিচের দিকে হেঁটে হেঁটে একটু যাওয়ার পরে পা আমাদের জবাব দিতে শুরু করে। ভাই কতটা নামতে হবে এখনো? তাই আমরা নিচের দিকে যাওয়ার জার্নিটাকে সোজা বানাই, মানে লিটারালি সোজা বানাই। আমরা চাইলে এই দিক থেকে যেতে পারতাম ঘুরে ঘুরে, কিন্তু না, আমরা এখান থেকে যাবো, আমরা একদম হুশ করে যাবো। দেখো পাহাড়ের রাস্তাগুলো এঁকে মেঁকে যায় না, তো আমরা ওই রাস্তার বাঁক ফলো না করে সোজাসুজি মেরে দিই। দিস ইজ কল্ড শর্টকাট গাইস। এরকম শর্টকাট নিতে নিতে কম টাইমে আমরা অনেকটা ডিস্টেন্স কভার করে নিই, আর তারপর একটা ব্রেক নেই। 3 কিলোমিটার ডান, এখনো 6 কিলোমিটার। দেখো, জীবন হোক বা ট্রেক, শর্টকাট কিন্তু কোথাও রেকমেন্ডেড নয়। কেন সেটা আমরা পরে বুঝেছিলাম, আর তোমরাও একটু পরে জানতে পারবে। যখন উপরে উঠছিলাম ভোরবেলা, মানে যখন সূর্যের আলো ফুটেনি, তখন ভেবেছিলাম হয়তো নিচে নামার সময় ভিডিও করব, কারণ উপরে উঠে ভিডিও করতে খুব সমস্যা হচ্ছিল। বাট নিচে নামার সময় বুঝতে পারলাম যে নিচে নামার সময় ভিডিও করতে আরো বেশি সমস্যা, আর সেই কারণে আসার সময়ও তেমন ভিডিও করতে পারিনি। একটু রেস্ট নেবার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। এবার নামার সময় ওঠার সময়কার কথাগুলো মনে হচ্ছিল, যেমন যাওয়ার সময় এখানে ড্রিঙ্কস ব্রেক হচ্ছিল, মানে রাতের বেলা যখন গিয়েছিলাম এখান থেকে, তখন এই ঝর্ণাটার আওয়াজ শুনেছিল ইত্যাদি। গুড বাই। কি ভাবছেন ওরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে? আসলে ব্যাপারটা কি হয়েছে, আমাদের টিম মেম্বারের মধ্যে দুজনের, আমরা যখন শর্টকাট নিচ্ছিলাম তখন ওদের ফ্র্যাকচার হয়ে গেছে। ফ্র্যাকচার ঠিক নয়, মানে ওদের পায়ে চোট লেগেছে। ওরা অনেকটা ট্রাই করছিল পায়ে হেঁটে ট্রেকটা কমপ্লিট করার, খাচ্ছে বাট মজা আসছে, কষ্ট হচ্ছে। কিন্তু ওরা আনলাকি ছিল, কারণ ওদের কাছে চয়েস ছিল না। আলটিমেটলি ওদের ট্রেকের ফুল ট্রেকের স্বপ্নটা পূর্ণ হলো না, আনফরচুনেটলি। বাট আমরা তো করবো কি। বাকি রাস্তাটা হাঁটতে হাঁটতে অনেকগুলো জিনিস রিয়েলাইজ হলো, যেমন জীবনে চয়েস থাকাটা কতটা ইম্পর্টেন্ট। তারপর ডেস্টিনেশন থেকে জার্নিতে বেশি মজা, হাল না ছাড়লে কি হয়, কিভাবে লিমিট পুশ করতে হয়। আমরা ওই উপর থেকে নিচে নেমে এসেছি। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জীবনে শর্টকাট কেন নিতে নেই। যাই হোক, এইসব রিয়েলাইজেশনের পর আমরা একটা শর্টকাট নিয়ে ফিনিশ লাইনে অনেকটা কাছে পৌঁছে যাই। আমরা অলমোস্ট
শেষের পথে, হয়তো আর 2 কিলোমিটার আছে। যদিও রাস্তাটা 2 কিলোমিটারে অনেকটা বেশি বাকি ছিল, কিন্তু তাতে কি যায় আসে, এবার শুধু সময়ের অপেক্ষা। এই লাস্ট 2-3 কিলোমিটার হাঁটতে আমাদের দুজনের সব থেকে বেশি কষ্ট হয়েছে আর সময়ও লেগেছে। এবার ট্রেকের শুরুতে অনেকজন আর ট্রেকের শেষে মাত্র 2 জনকে দেখে এটা ভেবে নিও যে বাকিদের উইকেট পড়ে গেছে। সবাই ট্রেক কমপ্লিট করেছে। আসল ব্যাপারটা হলো যে প্রবলেম এখানেই যে আমাদের 10 জনের গ্রুপ এখন ভাগ হয়ে গেছে, মিনিমাম 4টে গ্রুপে অলরেডি ভাগ হয়ে গেছে। মানে কিন্তু কি আর করা যাবে। যাই হোক, একটু হাঁটার পর ফিনিশিং লাইন দেখা যাচ্ছে এখন ফাইনালি। ফিনিশ। ট্রেক ফিনিশ করে ওখানেই সামনের কোনো এক দোকানে আমরা লাঞ্চ করি, তারপর গাড়ি ভাড়া করে স্টেশন, আর স্টেশনে একটু রেস্ট করে তারপর ট্রেনে করে হোস্টেল। ব্যাস এই ছিল আমাদের পরেশনাথ ট্যুর। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে তাড়াতাড়ি।